আসসালামাইকুম সবাইকে। আজকে আমরা আইসিটির প্রথম লেকচার শুরু করছি, তার সাথে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। সো তোমরা যারা অফলাইনে প্রায় হচ্ছে যে আমার কাছে মিরপুর এলাকায় আইসিটি এ পর্যন্ত ডেমো ক্লাস করেছে, যদি আমি নাম্বারটা বলে আপনারা অবাক হবেন, প্রায় 200-র উপরে স্টুডেন্ট। সো আইসিটি তারা ডেমো ক্লাস করে গেছে, জুলাই থেকে তারা সবাই আসবে। সো আমার অফলাইনে অলরেডি 4-5টা ব্যাচ হচ্ছে যে রেডি, 2 নম্বরে 2টা, 10 নম্বরে 2টা, সো 4টা ব্যাচ রেডি। সো 4টা ব্যাচ আমি শুরু করছি অফলাইন ব্যাচটা, আর অনলাইন ব্যাচ একই সাথে শুরু হচ্ছে। যদিও অনলাইনে অনেক আগে থেকেই সবাই এবছর এসিএস, তারপরে ঝালকেনস্টাইন, দেন রেদওয়ান, তারপর হচ্ছে যে মানে যত প্ল্যাটফর্ম আছে সবাই হচ্ছে যে এবার আগের থেকেই আর্লি বার্ড সেই নিয়ে তারা ব্যস্ত ছিল। আমি আসলে এটা পছন্দ করি না, আমার কাছে মনে হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার আগে আমি মার্কেটিং করতে চাই না। তো পরীক্ষা 20 তারিখে যেহেতু শেষ হলো, 16 তারিখের দিকে শেষ হয়েছে, তো এখন থেকে হচ্ছে যে আমরা আমাদের কোর্সটা স্টার্ট করছি। আমি গত সপ্তাহে শুরু করার কথা ছিল, বাট একটু সময় নিয়েছি। আজকে আমরা আইসিটি চ্যাপ্টার 3 তো শুরু করছি, তার পাশাপাশি আমরা আরো বেশ কিছু ডিটেলস ব্যাখ্যা করব অ্যাবাউট দ্য কোর্স, এবং ক্লাসটা করে তোমাদের কেমন লাগছে সেটা তো অবশ্যই আমরা শুনবো। আর তার পাশাপাশি তোমরা যারা অলরেডি কোর্সে ভর্তি হয়ে গেছো তাদের সবাইকে হচ্ছে যে আমি অবশ্যই বইগুলো পাঠিয়ে দিব, কি কি থাকছে কোর্সে সবকিছু জানাবো। ঠিক আছে? একটু আগে মনে হয় আপনাদের ম্যাথ ক্লাস ছিল, জানি না আপনারা ম্যাথ ক্লাসে কেমন কি করেছেন, ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে, অবশ্যই আমাকে কমেন্টও জানাতে পারেন। ম্যাথে তোমাদের আতা ভাইয়া ক্লাস নিয়েছে এবং আমি জানি আতা ভাইয়া অনেক ভালো ক্লাস নেয়। সো আই রিয়েলি হোপ যে আতা ভাই ক্লাস করার পরে তোমরা হচ্ছে আমার ক্লাসটাকে আবার খারাপ বলবা না। দেখা যাক কি হয়, ঠিক আছে? হ্যাঁ, আতা কি সবাইকে হাইলাইট টাইলাইট করে দিয়ে চলে গেছে? তাহলে তো আমার আমার তো হাইলাইট টাইলাইট কিছুই হবে না মনে হয়। দেখি কি হয়। ওকে, আমি সবাইকে একটু জাস্ট মেনশন টেনশন দেই, একটু প্রচার হোক, প্রচারই প্রসার, তারপরে না হয় শুরু করব। ঠিক আছে? কেন জানি মনে হচ্ছে আতা মনে হয় আগেই সবাইকে এভরিওয়ান মেনশন টেনশন দিয়ে শেষ করে ফেলেছে। জানি না ঠিক। আমার দিনে কয়টা ভিডিও আপলোড হয় আমি নিজেই এখন বিরক্ত হয়ে যাচ্ছি নিজে দেখতে দেখতে। ওকে, দেখা যাক কি হয়। ওকে, সব ক্লাসটা শেয়ার টেয়ার দেওয়া ডান। আশা করি আপনাদের এটা, হ্যাঁ, তাহলে আমরা শুরু করতে পারি। আজকের ক্লাসে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, অনেক কিছু আপনাদের একদম বেসিক বুঝাই দিব আইসিটিতে কি আছে না আছে। আসলে আপনারা সবাই হচ্ছে যে বেশ আনন্দের সাথেই ক্লাস করতে পারবেন। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আসেন শুরু করে ফেলি। এই ক্লাসটা পরে আপনি ইউটিউবে পাবেন, কোনো সমস্যা নেই। আর আমি হচ্ছে যে আগে থেকে আসলে কোনোভাবেই হচ্ছে যে বলি নাই ক্লাস টাস দিব ভালো মন্দ, এমনি আমি চাই নাই আসলে আপনারা আগে থেকে জানেন বা কিছু অমুক তমুক। So, আমি জাস্ট চাইছি যে আপনারা একদম হুট করেই হোক। আমার ক্লাসে কোনো স্লাইড নেই পেয়ে যাবে, আমি নাসে ইচ্ছা করে আজকে ক্লাসে স্লাইডে নিব না, কারণ ইদানিং সবাই ছড়াচ্ছে যে হ্যাঁ ভাইয়ারা অনলাইনের তারা স্লাইড ছাড়া পড়াতে পারে না। আমি এই লেকচার 50-60 বার নিছি আমার জীবনে, আমার এই লেকচার পড়াতে স্লাইড লাগবে না। আসেন আমরা আগে প্রথমে আইসিটির ডাইসেকশন করি। আইসিটি ডাইসেকশন। ডাইসেকশন মানে আইসিটি বইয়ে কি কি আছে না আছে এগুলো নিয়ে একটু ডিটেইলে বলি। টোটাল আপনাদের এখানে চ্যাপ্টার আছে 6টা। আপনাদের টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে 100 মার্কের পরীক্ষা, যার মধ্যে 25 হচ্ছে প্র্যাকটিক্যাল, 25 হচ্ছে এমসিকিউ এবং এটাই সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট, আর 50 হচ্ছে সিকিউ। এই হচ্ছে আপনার আইসিটির মার্কস ডিস্ট্রিবিউশন। সাধারণত এখানে টোটাল যে 6টা চ্যাপ্টার তারা নট রিলেটেড টু ইচ আদার। এটা আমাদের সবচেয়ে ভালো জিনিস যে আমাদের আইসিটিতে অ্যাটলিস্ট চ্যাপ্টারগুলো রিলেটেড না একজন একজনের সাথে। সেটা খুবই ভালো এবং আপনার জন্য সুবিধা হবে। কোনো চ্যাপ্টার কারোর সাথে রিলেটেড না, আপনি যে কোনো চ্যাপ্টার থেকে শুরু করতে পারেন, এবং এই জন্যই আমরা চ্যাপ্টার 3 থেকে শুরু করব। কারণ চ্যাপ্টার 3টা আসলে আপনি বলতে পারেন হচ্ছে যে এমন একটা চ্যাপ্টার যেটা কিনা হচ্ছে যে সবাই আর কি এটাতে স্ট্রাগল করে। সো আমরা চ্যাপ্টার 3 দিয়ে হচ্ছে পড়াশোনা শুরু করতে চাই। তো আমরা চ্যাপ্টার 3 থেকে স্টার্ট করব। আর আমাদের এই কোর্সে ইন টোটাল প্রায় 50 আওয়ার্স এর ক্লাস থাকবে। আপনি যখন কোর্সে ভর্তি হবেন দেখবেন কাল পরশুই আপনাদের হচ্ছে যে কোর্সে অলরেডি সবগুলো লেকচার দেওয়া আছে আর্কাইভ আকারে। তো আমি হচ্ছে যেটা করব, আমি আর্কাইভগুলোকে রিপ্লেস করতে থাকবো। অর্থাৎ চ্যাপ্টার 3 এর এখন যে ক্লাসগুলো হবে সেগুলো সব নতুন ভাবে শুট করব, কারণ আমার বেশ কিছু কন্টেন্ট এক্সট্রা আপডেট করব। তো ওগুলা থেকে আমি জাস্ট আপডেট করে দিচ্ছি। কেউ যদি 27 ব্যাচের হয়ে থাকেন আবার 27 ব্যাচের হচ্ছে যুক্ত হতে পারবেন, কোনো সমস্যা নাই। আসলে দিন শেষে হচ্ছে যে
একই কন্টেন্ট, হালকা পাতলা চেঞ্জ আছে। চ্যাপ্টার 5টাকে আমি একটু বেশ নতুন ভাবে নিব, বাকি সবগুলো কন্টেন্ট মোটামুটি সেমই থাকবে। সো আপনারা সবাই আর্কাইভ লেকচার এখন থেকে দেখতে পাবেন জয়েন করলে। আর যারা হচ্ছে যে অলরেডি ভর্তি হয়েছেন, প্রথম 200 জনকে আমি বলেছিলাম আমাদের এইচএসসি আইসিটি বই আমরা ফ্রি দিব। সো এই হচ্ছে আমাদের এইচএসসি আইসিটি বই। কোথায় গেল? এই যে। সো আপনারা এইচএসসি আইসিটি বইটা ইংলিশ ভার্সন, বাংলা ভার্সনও আছে। সো আপনারা এই বইটা ফ্রি পাবেন। বিশাল বড় একটা বই, এটার মধ্যে থিওরি, সিকিএম থেকে সবকিছু আছে। এবং আমি মনে হয় একমাত্র টিচার অনলাইনে যারা হচ্ছে যে পড়ায় অনেকদিন, অফলাইনের মধ্যে খুব কমই হবে যারা একটা নিজের লেখা বই আছে একদম নিজের ভাষায়। সো আমি খুবই প্রাউড এটা নিয়ে, এবং আমার এই বইটা অনেক ফেমাসও। যেমন বাংলা ভার্সনের আমি গত সিজন মানে না, 6 মাস আগে যখন বই লঞ্চ করি, আমি 1 মাসের মধ্যে 1000 কপি বিক্রি করে ফেলি। এবছর তো আরো বেশি হবে ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। ঠিক আছে, আসেন আমরা তাহলে হচ্ছে যে ক্লাসটা হচ্ছে যে শুরু করি। সো বেসিক সবাই বুঝে গেছেন, টোটাল 50 আওয়ার্সের ক্লাস থাকবে। এবার এটা প্রি রেকর্ডেড কোর্স থাকবে, বাট আমি আপনাদের একটা আলাদা ফেসবুক হচ্ছে যে গ্রুপ করে দিব, যে ফেসবুক গ্রুপে আপনারা হচ্ছে যে কমিউনিকেশন করতে পারবেন, কোনোটা না বুঝলে জানাতে পারবেন আমাকে। ঠিক আছে, এখানে সবকিছু আমাদের এখানে ডিটেল দেওয়া থাকবে। তো এই গেল আমাদের ওভারঅল হচ্ছে আইসিটিতে কি কি হবে না হবে এটসেট্রা। বইতে যেহেতু আপনারা পাচ্ছেনই কোর্সের সাথে, সো বইয়ে আলাদা করে কিনতে হচ্ছে না কোথাও থেকে। আর ইনশাল্লাহ হচ্ছে যে আপনারা এই কোর্সে খুব ডিটেইলে সবকিছু জানতে পারবেন। আমি যেহেতু অফলাইন অনলাইন মিলিয়ে অনেক বছর ধরে পড়াচ্ছি, আই হোপ যে আইসিটির পড়া নিয়ে আপনাদের কোনো ধরনের কমপ্লেন আমার কাছে থাকবে না। শুরু করি তাহলে। প্রথমত আমরা শুরু করছি হচ্ছে যে লেকচার 1। লেকচার 1 আমরা শুরু করব চ্যাপ্টার 3 এর সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম নিয়ে। সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। তো সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমে যখন আমরা ডিসকাশন শুরু করছি, এই সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমে অনেক কিছু আলোচনার মতো আছে। আমরা প্রথমে হচ্ছে সংখ্যা পদ্ধতি আলোচনা শুরুই করব অঙ্ক কাকে বলে এই আলোচনা থেকে। অঙ্ক বা ডিজিট। আমরা জানি গণনা করার জন্য বিশেষ চিহ্ন সমূহ, গণনা করার বিশেষ চিহ্ন সমূহকে অঙ্ক বলে। Digits are special symbols used for counting. ঠিক আছে, এটাকে আমরা বলছি অঙ্ক। অঙ্কের পরে আমরা চলে যাব হচ্ছে যে সংখ্যাতে। সংখ্যা কি? অঙ্ক ব্যবহার করে বিশেষ নিয়মে গঠিত গণনার মাধ্যমই হলো সংখ্যা। Numbers are special medium used to count comprising of digits. এটা হচ্ছে আমাদের সংখ্যা এবং অঙ্কের বেসিক ডেফিনেশন। এখন মাথায় রাখবেন, এই যে আমরা সংখ্যা এবং অঙ্কের কথা বলছি, এই সংখ্যা এবং অঙ্ক সাধারণত হচ্ছে যে এইভাবে বোঝা যায় যে মনে করেন আমরা 0 to 9 এগুলোকে আমরা বলছি কি ডিজিটস, মানে আমাদের নর্মাল নাম্বার সিস্টেমে। আর এই 0-9 কে মনে করেন আমি 11 লিখলাম, 12 লিখলাম, এগুলো হচ্ছে আমাদের নাম্বারস বা সংখ্যা। ও বাই দ্য ওয়ে, আমি ইংলিশ ভার্সন বাংলা ভার্সন মিলিয়ে পড়াই, সো প্রবাবলি আমি দি অনলি টিচার যার কাছে আপনার ইংলিশ ভার্সনের বাচ্চারা হচ্ছে যে সুবিধা পাবেন। আচ্ছা, একটা ছেলে খুব ভালো কথা বলেছে, ও আবার আরবিতে লিখেছে, তো বলেছে ভাই একটা কঠিন জিনিস পড়ান, কারণ হচ্ছে এখান থেকে তো এগুলো তো সবাই পারে, এগুলো থেকে তো বোর্ড প্রশ্ন আসে না। আমি ঠিক এই কারণে আমি লাইভ ক্লাস নিতে চাই না, কারণ এরকম কিছু মাতবর ছেলে থাকবে যারা এগুলো বলবে। এটা আজকে 28 ব্যাচের প্রথম লেকচার। এখন আপনাদেরকে ইমপ্রেস করার জন্য, দেখেন আমার ইমপ্রেস করার কোনো দরকার নেই, কারণ যদি আমি খারাপ পড়াইতাম তাহলে আমি এত বছর ধরে মার্কেটে লিড করতাম না। সো আপনাকে ইমপ্রেস করার জন্য আমি তো এখন আউট অফ দ্য বক্স কিছু পড়ায় লাভ নাই, পড়াশোনা সিরিয়ালি হইতে হবে। যেদিন আমি আপনাকে ইমপ্রেস করার জন্য হচ্ছে যে আমার
নীতি থেকে সরে আসবো, ওই দিন আমি টিচার হিসেবে নিজেই গণ হয়ে যাব। সো ভাই আপনার যদি মনে হয় যে আমি কঠিন জিনিস পড়তে চাই, তাহলে আপনি চলে যান, আপনার এখানে সময় নষ্ট করার কোনো দরকার নেই। বাট আমি সিরিয়ালি পড়াবো, যে জিনিসটা পড়ার দরকার, সিরিয়ালি আগানো দরকার, আমি গুছাই গুছাই সেভাবেই আগাবো। এবং যদি আপনি আমাকে বিশ্বাস রাখতে না পারেন, কোনো সমস্যা নেই, আল্লাহ হাফেজ, আসেন আগায় যাই। তাহলে আমরা বেসিক বুঝতে পারলাম, চলেন আগাই। তাহলে আমাদের সংখ্যা এবং নাম্বারের বেসিক আমরা লিখেছি। সংখ্যার নাম্বারের বেসিকের পরে আমরা একটা খুব সুন্দর প্রশ্ন আমাদের প্রায় আসে, সকল অঙ্কই সংখ্যা কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। Every digit is a number, but not all digits are number. But not all digits are, sorry, but not all numbers are digits. Not all numbers are digits. ঠিক আছে? তাহলে যদি সেটা হয়ে থাকে, তাহলে এটা ব্যাখ্যা খুবই সোজা। মনে করেন যে 10, 11 এগুলো সব শুধুমাত্র নাম্বার, বা এগুলো কোনো ডিজিট না। আমরা জানি 2, 3 এগুলো কিন্তু অঙ্ক প্লাস সংখ্যা, বিকজ দে দেমসেলভস ক্যান অ্যাকচুয়ালি মিন নাম্বার। তারা নিজেরাও 2, 3 আকারে কাজ করে, বা 2, 3 দিয়ে হচ্ছে অন্য সংখ্যা গঠিত হয়। সো এগুলো হচ্ছে ডিজিটস বা অঙ্ক। সবাই বুঝছে? সোজা জিনিস, কোনো সমস্যা নেই। তাহলে আসেন আমরা পরেরটা হচ্ছে নিয়ে আগায় যাব। তাহলে আমাদের মোটামুটি এতটুকু শেষ হয়ে গেলে আমরা এখানে আগাই। তাহলে আমরা অঙ্ক এবং সংখ্যার বেসিক জানলাম। অঙ্ক এবং সংখ্যার বেসিক যদি আমরা জানি, তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি, যে অঙ্ক সংখ্যা কাকে বলে আমরা জেনে ফেলেছি। অঙ্ক এবং সংখ্যা জেনে ফেললে তার পরবর্তী অংশ যেটা, সেটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বা টাইপস অফ নাম্বার সিস্টেম। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বা টাইপস অফ নাম্বার সিস্টেম। তো টাইপস অফ নাম্বার সিস্টেমের মধ্যে প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে স্থানীয় মানের ভিত্তিতে। অ্যাকচুয়ালি অনেকভাবে এটাকে ডিভাইড করা যায়, বাট আমরা স্থানীয় মানের ভিত্তিতে দেখব। স্থানীয় মানের ভিত্তিতে আমরা বলতে পারি বেসড অন পজিশনাল ভ্যালু। তো বেসড অন পজিশনাল ভ্যালু সংখ্যা পদ্ধতি দুই প্রকার। একটা হচ্ছে স্থানিক বা পজিশনাল, আর একটা হচ্ছে অস্থানিক বা নন পজিশনাল। এখন স্থানিক আর অস্থানিক বোঝার জন্য আমাদেরকে প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে স্থানীয় মান কি, বা হোয়াট ইজ পজিশনাল ভ্যালু ইটসেলফ। চলেন সেটাকে বোঝাই। এটা না বুঝে আসলে স্থানিক অস্থানিক বোঝা যাবে না। তো আমরা লিখে ফেলি স্থানীয় মান বা পজিশনাল ভ্যালু। সংজ্ঞা পরে আগে আমরা ব্যাখ্যা দেখি, মানে এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আগে মিনিংটা বলছি। এই স্থানীয় মান কিছু মানুষের জন্য অনেক উল্টাপাল্টা পড়াইছে গত কয়েকদিন, আমি জানি না কেন সোজা জিনিস উল্টাপাল্টা পড়াইছে। তা স্টিল আমার দায়িত্ব ঠিক মতো পড়ানো, আমি পড়াই দিচ্ছি। স্থানীয় মানের ব্যাখ্যা বোঝার জন্য আমরা দুইটা এক্সাম্পল দিব। একটা খুবই কমন এক্সাম্পল হচ্ছে 111। দেখো 111-র মধ্যে এটা হচ্ছে 1, এই 1 ইন্টু 10 টু দি পাওয়ার 0, এই 1কে লেখা যায় 1 ইন্টু 10 টু দি পাওয়ার 1, এই 1কে বলা যায় 1 ইন্টু 10 টু দি পাওয়ার 2। সো দেখো এই 1 এর ফাইনাল ভ্যালু দাঁড়াইলো 1, এই 1 এর ফাইনাল ভ্যালু দাঁড়ালো 10, এটার জন্য দাঁড়াচ্ছে 100। যদি আমরা সবগুলোকে যোগ করি তাহলে পাবো 111। সো খেয়াল করে দেখো, আমি যখন 111 তথা 111কে ভাঙাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো ভ্যালু আছে। একটাকে আমরা বলছি স্বকীয় মান বা ডিজিট ভ্যালু, স্বকীয় মান বা ডিজিট ভ্যালু, আর এটাকে আমরা বলছি স্থানীয় মান বা পজিশনাল ভ্যালু। অর্থাৎ 1 এর একটা নিজস্ব গুণগত মান আছে। গুণগত মানে বুঝছি, মানে 1 ও ইটসেলফ ওর একটা ভ্যালু আছে 1 হওয়ার কারণে।
মানে মনে করো ওয়ান মানে এক বোঝায়, এই এক বোঝানোটাই হচ্ছে যে তার মান। বাট এই ওয়ানটাই সেম সিম্বল, জাস্ট এখানে বসতে দেখে ওর ভ্যালু ওয়ান, এখানে বসে দেখে ওর ভ্যালু হয়ে গেছে 10, এখানে বসলে হয়ে গেছে 100। এর মানে হচ্ছে ভাইয়া একই ওয়ান ভিন্ন ভিন্ন পজিশনে বসার কারণে তার ভ্যালুই চেঞ্জ হয়ে গেছে। এই যে একই ওয়ানের ভিন্ন ভিন্ন পজিশনের জন্য তার মান চেঞ্জ হয়ে গেল, এটা হয়েছে বিকজ তার মধ্যে তার স্বকীয় বা ডিজিট মানের পাশাপাশি একটা এক্সট্রা স্থানীয় মান আছে। তার পজিশনের জন্য তার মধ্যে আলাদা ভ্যালু ইম্পোজড হয়েছে। এটাকে আমরা বলছি একটা স্থানিক সংখ্যা পদ্ধতির উদাহরণ বা পজিশনাল নাম্বার সিস্টেমের এক্সাম্পল, কারণ তার স্থানের জন্য তার আলাদা ভ্যালু অ্যাসাইন হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এটাকে একটা স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল ভ্যালু। সোজা হিসাব, স্থানিক বা পজিশনাল। এটা একটু বলে নেই, যদি কেউ এক্সাম্পল দেয় যে মনে করো 39 কে উল্টাই দিলে 93 হয়, এই কারণে তারা পজিশনাল ভ্যালু যে তাদের মান চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমাকে বলেন 33 কে উল্টালে তো 33 হয়, তাহলে কি 33 পজিশনাল ভ্যালু না? আপনি কি বুঝছেন এই মানে উদাহরণটার ভুল কোথায়? এই জন্যই বলছে যে এই উদাহরণ যদি দেওয়া হয় যে 39 কে উল্টালে 93 হয় এবং এই কারণে তারা মান সমান, তাহলে রং। ঠিক আছে, আগে এরপরে চলে আসেন। এবার আসেন হচ্ছে যে ট্রিপল আই। এটা রোমান হরফের ট্রিপল আই। সো তার এটা মানে কত? 1, এটা মানেও 1, এটা মানেও 1। এই তিনটা ওয়ানকে যোগ করলে আসে 3, এবং এটাকে আমরা বলছি স্বকীয় মান বা ডিজিট ভ্যালু। স্বকীয় মান বা ডিজিট ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা মাথায় রাখবো, দেখো রোমান হরফের ক্ষেত্রে একই সিম্বল এবং প্রত্যেকেই ওয়ান দিছে, তার পজিশনের জন্য কোনো আলাদা ভ্যালু আসে নাই। এর মানে হচ্ছে রোমান নাম্বার সিস্টেম একটা নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি, কারণ তার পজিশনের জন্য কোনো এক্সট্রা ভ্যালু তার মধ্যে আসে না। তো এটাকে আমরা কি বলছি? অস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার সিস্টেম। এরকম আরো অনেক আছে, আমরা যখন সংখ্যা পদ্ধতির ইতিহাস পড়বো তখন আমরা লিস্ট করে দিব, যেন পরীক্ষার হলে তোমার ইজি হয় আর কি পুরাটা পড়তে। অস্থানিক বা নন পজিশনাল। আরেকটা জিনিস, আমার ক্লাস করার একটা পূর্ব শর্ত হচ্ছে আপনাকে সব লিখতে হবে আমার সাথে, না লিখে ক্লাস করতে পারবেন না। দ্য রিজন ওয়াই আমি হচ্ছে যে হুবহু স্লাইড ধরে ধরে জাস্ট হচ্ছে পড়াই যায় না, এর কারণ হচ্ছে যদি আপনারা আমার সাথে নোট না করেন আপনাদের পড়া হবে না। সো মেক শিওর আপনি অবশ্যই খাতা কলম নিয়ে সুন্দর মতো নোট করছেন, কারণ আমি লেখার সেভাবেই লিখি বা সেভাবেই বলি যেন আপনি অ্যাম্পল অ্যামাউন্ট অফ সময় পান ক্লাসটাকে নোট করার। আমি এই ক্লাসটা যদি এখন আপনাকে টানা দিয়ে দিই, স্লাইড টাইড বানায় সুন্দর মতো, তাহলে আপনার এই ক্লাস করতে টোটাল চ্যাপ্টার করতে হয়তো বা উঠতে গেলে 8 থেকে 9 ঘন্টা লাগবে। আপনার মনে হয় আপনি অনেক সময় বাঁচাই ফেলছেন, ওইভাবে পড়াশোনা হয় না। সময় নেন, হজম করে পড়েন, আপনার জন্য সুবিধা হবে। তাহলে ভাই স্থানীয় মানের সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? স্থানীয় মানের সংজ্ঞা হচ্ছে কোন সংখ্যার অঙ্কগুলো তার স্থানের জন্য যে বিশেষ অতিরিক্ত মান লাভ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে। সিম্পল ভাষায়, extra value assigned to a digit because of its position in a number system is called positional value। এই কথাটাকে এত পেঁচানোর কিছু নাই, ডানে বা আমি উল্টাইতে হবে এমন কিছু না। তাহলে আমি যদি সংজ্ঞাটা একটু ইংলিশ ভার্সনের জন্য লিখে দিই, দি এক্সট্রা স্পেশাল ভ্যালু a digit gets in a number due to its position is called positional value of the digit। positional value of the digit। ঠিক আছে, বুঝতে পারছি? ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে আমরা মোটামুটি ডিটেল জানতে পারলাম। তাহলে আমরা সংখ্যা পদ্ধতির স্থানিক অস্থানিক কাকে বলে, এটার টোটাল ব্যাখ্যা কি আমরা তাহলে একটা বেসিক আইডিয়া পেয়েছি। এখন আমরা স্থানিক সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্যে যাব, তার আগে কারো প্রশ্ন থাকলে একটু দেখে নিই। ওকে, না কারো কোনো ধরনের প্রশ্ন আপাতত নেই, তা চলেন আমরা হচ্ছে যে আগায় যাই।
কোর্সে ভর্তি হয়ে আর্কাইভ ক্লাস কি আগে করে ফেললে কোনো সমস্যা হবে কিনা? অনেস্টলি না, কোর্সে ভর্তি আপনি যদি আর্কাইভ ক্লাস করেন কোনোই প্রবলেম নাই, একই জিনিস, বাট হ্যাঁ নতুন ক্লাসে কিছু জিনিস এক্সট্রা থাকবে, বাট আর্কাইভ ক্লাস করলে কোনো সমস্যা নেই। আর আমি ক্লাস খুব দ্রুতই দিয়ে ফেলবো, কারণ আমি আগামী 3-4 মাসের মধ্যে সব ক্লাস উঠে ফেলার প্ল্যান করেছি। ওকে ডান, এটা গেল হচ্ছে যে আমাদের এক্সট্রা স্পেশাল ভ্যালু অফ আ ডিজিট দ্যাট গেটস ইন আ নাম্বার সিস্টেম। ফাইন, এবার আমরা বলছি ভাইয়া তাহলে হচ্ছে যে স্থানিক সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য কি, বা স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম। তার আগে একটা সংজ্ঞা একটু বলে নিতে হবে, সেটা হচ্ছে স্বকীয় মান কি অঙ্কের, স্বকীয় মান বা ডিজিট ভ্যালু, এটা হচ্ছে কোন অঙ্কের গুণগত মান। কোন অঙ্কের গুণগত মান, the qualitative value of any digit. For example, 1 মানে কি? 1 মানে হচ্ছে আমার কাছে একটা কলম আছে, 1 পেন। সো 1 এর একটা কোয়ালিটেটিভ মানে ব্যাখ্যা আছে, যে যে কোনো একটা কিছু যদি আমাদের একটা পিস থাকে সেটাকে আমরা এই 1 সিম্বল দ্বারা এক্সপ্রেস করি। সো এখান থেকে আসলে আমাদের 1 এর ব্যাখ্যাটা আসছে। এখন প্রশ্ন হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি কি, বা হোয়াট ইজ দি আইডিয়া অফ পজিশনাল নাম্বার সিস্টেম। তো স্থানিক সংখ্যা পদ্ধতি বোঝার জন্য আমরা হচ্ছে যে একটা খুব সিম্পল ব্যাখ্যায় চলে আসি। স্থানিক সংখ্যা পদ্ধতির ব্যাখ্যা হচ্ছে যে সংখ্যা পদ্ধতির অঙ্কসমূহের স্থানীয় মান আছে। The number system where digits have positional value, তাকে আমরা বলছি স্থানিক সংখ্যা পদ্ধতি। এবার আসেন, এই যে আমরা স্থানিক সংখ্যা পদ্ধতির একটা বেসিক ব্যাখ্যা দেখেছি বা জেনেছি, আমরা এখন এটা নিয়ে ফার্দার আর একটু আলোচনা করব। কি ফার্দার আলোচনা করা যায়? আমরা স্থানিক সংখ্যা পদ্ধতির বেসিকটা জানা, যে স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলছি আমরা, বা যে সংখ্যাগত অঙ্ক সময়ের মান আছে তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলা হচ্ছে। এটা বেশ কিছু বৈশিষ্ট্য বা প্রপার্টি আছে, বৈশিষ্ট্য বা প্রপার্টি। কি কি বৈশিষ্ট্য বা প্রপার্টিজ? প্রথম বৈশিষ্ট্য বা প্রপার্টি হচ্ছে অফকোর্স তার স্থানীয় মান আছে, has positional value, নাম্বার 2 স্বকীয় মান আছে, has a digit value, has a digit value, আর নাম্বার 3 বাচ্চা খুব ইম্পর্টেন্ট, ঘাত বা ভিত্তি আছে, সরি ঘাত বলছি, ভিত্তি আছে, বা হ্যাজ বেজ। এটা পরে বুঝবো, বেজ কি একটু পরে বুঝবো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ঘাত দ্বারা প্রকাশ করা যায়। ক্যান বি এক্সপ্রেসড থ্রু পাওয়ার, ক্যান বি এক্সপ্রেসড থ্রু পাওয়ার। তাহলে ঘুরায় ফিরায় আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের স্থানিক সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য। তো একটা প্রশ্ন আসছিল একবার, যে স্থানিক সংখ্যা পদ্ধতি, এটা বোর্ডের প্রশ্ন, স্থানিক সংখ্যা পদ্ধতির জন্য কি কি আবশ্যক? What are must? For positional number system.
স্থানিক সংখ্যা পদ্ধতির জন্য আবশ্যক কি কি? ভাইয়া এখানে যে তিনটা জিনিস দেখতে পাচ্ছেন না, যে তার একটা স্বকীয় মান থাকতে হবে, তার একটা স্থানীয় মান থাকতে হবে এবং তার ভিত্তি থাকতে হবে, এই তিনটাই হচ্ছে আমাদের এটার জন্য হচ্ছে আবশ্যক, মাস্ট। এই তিনটা না থাকলে আমরা স্থানিক সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করতে পারবো না। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমরা স্থানিক সংখ্যা পদ্ধতিতে আবশ্যক কি কি বা হোয়াট আর দ্য মাস্ট হ্যাভ থিংস ফর পজিশনাল নাম্বার সিস্টেম, আমরা সেগুলো ভালো করে জানতে পারলাম। এবার আসেন স্থানিক সংখ্যা পদ্ধতির সকল বেসিক জানার পরে আমরা এখানে চলে আসি, আমরা চলে আসবো হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল নাম্বার সিস্টেম। এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে খুবই সোজা, যে সংখ্যা পদ্ধতির অঙ্কসমূহের স্থানীয় মান নেই, doesn't have positional value। এবং এটার বৈশিষ্ট্য খুবই সোজা, প্রপার্টিজ বা বৈশিষ্ট্য। নাম্বার 1, তার স্বকীয় মান থাকতে হবে বা ডিজিট ভ্যালু থাকতে হবে, হ্যাজ ডিজিট ভ্যালু। নাম্বার 2, স্বকীয় মানের পরে হচ্ছে যে থাকতে হবে হচ্ছে যে স্থানীয় মান বা মাস্ট হ্যাভ পজিশনাল ভ্যালু। আর নাম্বার 3, স্বকীয় মান আছে, স্থানীয় মান আছে, ফাইনালি আমাদের আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে স্বকীয় স্থানীয়র পাশাপাশি, স্থানীয় মান নেই, আমি আছে কেন লিখেছি, স্থানীয় মান নেই, হ্যাজ নো পজিশনাল ভ্যালু। আর হচ্ছে যে বর্তমানে অপ্রচলিত, নট মানে ইউজড এনিমোর। নট ইউজড এনিমোর। আর এখানে একটা জিনিস, বেস বা ভিত্তি মাস্ট না, মাস্ট থাকতেই হবে এমন না, ঠিক আছে? নট মাস্ট, অবশ্য মানে আবশ্যক না। তাহলে আমরা মোটামুটি বেসিক জানতে পারছি। বেসিক জানতে পারলে আমরা পরবর্তী অংশে চলে যাই। তাহলে আমরা বেসিক জানতে পারলাম যে আসলে আমাদের স্থানিক এবং অস্থানিকের বেসিকটা কি। এবার আমরা যাব হচ্ছে বেস বা ভিত্তিতে। বেস বা ভিত্তি। বেস বা ভিত্তির সংজ্ঞা খুবই সোজা, কোন সংখ্যা পদ্ধতির মোট অঙ্ক সংখ্যাকে ভিত্তি বলে। কোন সংখ্যা পদ্ধতি মোট অঙ্ক সংখ্যাকে তার ভিত্তি বলে। টোটাল ডিজিট অফ এনি নাম্বার সিস্টেম। টোটাল ডিজিট অফ এনি নাম্বার সিস্টেম, যেমন মনে করেন আপনি হচ্ছে যে ডেসিমালের কথা চিন্তা করেন। ডেসিমাল মানে একটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখানে টোটাল অঙ্ক ইউজ করা হয় 0 থেকে 9 পর্যন্ত। তাহলে যদি আমার 10টা অঙ্ক থাকে তাহলে এটা একটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কত ভিত্তিক? 10 বেস একটা নাম্বার সিস্টেম, 10 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি। ডেসিমালের পাশাপাশি যদি আমরা চিন্তা করি বাইনারি, তাহলে কি 0 আর 1, তাহলে এটা একটা 2 ভিত্তিক নাম্বার সিস্টেম, অর্থাৎ যেখানে মাত্র 2টা অঙ্ক দিয়ে আমরা নাম্বার বানাচ্ছি। স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে ভাইয়া বাইনারির কাজ কি বা কেন এতগুলো নাম্বার সিস্টেম এক্সিস্ট করে? এটা কারণ হচ্ছে এই যে আমরা এতগুলো ভিত্তির কথা বলছি, এতগুলো নাম্বার সিস্টেম ইউজ করার অনেক কারণ আছে। যেমন তুমি মোবাইলে কাউকে টেক্সট পাঠাচ্ছ,
মোবাইল বা তোমার ইলেকট্রনিক ডিভাইসেস ওরা ইলেকট্রিসিটিতে কাজ করে, প্রত্যেকটা ওর কাছে হচ্ছে অ্যাক্টিভিটিজ এন্ড ইলেকট্রিক পালস। এখন ইলেকট্রিক যে সিগন্যালগুলো সেগুলো শুধুমাত্র অন অ্যান্ড অফ বা বলতে পারো ইলেকট্রিসিটি একটা তার দিয়ে আছে বা নাই এর উপর ডিপেন্ড করছে। তো ঘুরাই ফিরাই আসলে এই জায়গায় শুধুমাত্র হচ্ছে যে অন আর অফ বা আছে নাই এটার ভিত্তিতে যেহেতু আমরা হিসাব নিকাশ করছি, তাই দেখা যাচ্ছে সাধারণত আমাদের বেস বা ভিত্তি এখানে খুবই কম, তথা হচ্ছে 2, অর্থাৎ আমাদের 0 আর 1 দিয়ে এখানে সকল হিসাব নিকাশ হচ্ছে। লজিক বুঝতে পারছি? তাহলে এভাবে আমরা মূলত হচ্ছে যে একটা ওভারঅল হচ্ছে যে নাম্বার সিস্টেমের ব্যাখ্যা পেলাম যে বেস বা ভিত্তি কি বা এটা কিভাবে ফাংশন করে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? ওকে ফাইন। তাহলে আমরা বেস বা ভিত্তি সম্পর্কে একটা ভালো আইডিয়া পেলাম যে এটা কি, কিভাবে ফাংশন করে এন্ড হাউ ইট রিয়েলি ওয়ার্কস। তাহলে আমরা বেস বা ভিত্তি সম্পর্কে একটা ওভারঅল হচ্ছে যে আইডিয়া পেয়ে গেছি। এখানে একটু সুন্দর মতো করে দিই এটাকে না। এখন এই বেজের উপর ভিত্তি করে আগে আমরা সংখ্যাকে প্রকাশ করি, সংখ্যার প্রকাশ বা এক্সপ্রেশন অফ নাম্বারস। সংখ্যার প্রকাশ বা এক্সপ্রেশন অফ নাম্বারস। তো সংখ্যাকে যখন প্রকাশ করতে বলে, মনে করেন আপনার কাছে আছে হচ্ছে এইটা 29। এখন এই 29 কে আপনি দিলেন, আচ্ছা 29 বাদ দেন, আমি নর্মাল একটা ভ্যালু দিই, মনে করেন 11। এখন 11 ডেসিমাল নাম্বার সিস্টেমও হইতে পারে, আবার বাইনারি নাম্বার সিস্টেম হচ্ছে 11 হইতে পারে। অর্থাৎ 11 জিনিসটা আগে যেরকম আমরা জাস্ট নর্মালি বলে ফেলতাম অকপটে, এখন বলা যাবে না, কারণ 11 দুই মেথডেই হইতে পারে। সো ইটস নট ক্লিয়ার যে সেটা কোন মেথডে। এই জন্য আমাদেরকে আগে থেকে বলে দিতে হয় যে দেখেন এটা 10 ভিত্তিক নাম্বার সিস্টেমের বা এটা 2 ভিত্তিক নাম্বার সিস্টেমের। অর্থাৎ প্রকাশ করার ক্ষেত্রে এখন যখন আমরা আইসিডিতে প্রকাশ করবো, আমাকে নাম্বারটা লিখতে হবে, তার পাশাপাশি এখানে তার বেস বা ভিত্তিটা উল্লেখ করতে হবে। এইভাবে আমাদেরকে নাম্বার সিস্টেমগুলোকে এক্সপ্রেস করতে হবে। আমরা কি লজিক বুঝতে পেরেছি? ক্লিয়ার? মাথায় ক্লিয়ার হচ্ছে ভাইয়া? ওকে ফাইন। তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশে আমরা মোটামুটি হচ্ছে যে এতটুকু যদি কমপ্লিট করে ফেলি, তাহলে আমরা পরবর্তী অংশে যাব। সংখ্যার প্রকাশ দেখেছি, বেস দেখেছি, ভিত্তি দেখেছি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে আমাদের সংখ্যার প্রকাশ বা আমাদের যা যা হচ্ছে আমরা জিনিসপত্র শিখলাম, এই সংখ্যার প্রকাশের পর আমরা এই জায়গাটাতে এখন চলে যাই। সবাই লিখে ফেলেন, ভিত্তির উপর নির্ভর করে সংখ্যার প্রকারভেদ। ভিত্তির উপর নির্ভর করে সংখ্যার প্রকারভেদ। টাইপস অফ নাম্বারস ডিপেন্ডিং অন বেস। টাইপস অফ নাম্বারস ডিপেন্ডিং অন বেস। তো ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা প্রকারভেদে যদি আমরা যাই, আমরা প্রথমে চলে যাব হচ্ছে যে এখানে হচ্ছে যে নাম্বারটার নাম বা নেম অফ নাম্বার সিস্টেম, এখানে যাবে হচ্ছে বেস, আর এখানে যাবে হচ্ছে ডিজিটস। এবং এখানে অনেকগুলো হচ্ছে যে এখন ছক হবে, আমি সুন্দর মতো ছকটা ড্র করব। সুন্দর মতো ছকটা ড্র করি। হ্যাঁ, এবার ঠিক আছে। এই নেন, হচ্ছে যে সুন্দর হয়ে গেল এখন। ওকে দেখেন, তো এবার আমরা যেটা করবো, আমরা এই জায়গায় হচ্ছে সুন্দর মতো দাগ টেনে দেই, তাহলে আর কি ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা মনে করেন হচ্ছে যে এতদিন পর্যন্ত জাস্ট ডেসিমালকেই চিনতাম, এখন আমরা আস্তে আস্তে অনেকগুলো নাম্বার সিস্টেমকে একসাথে চিনবো এবং বেশ মজা হবে, আপনারা অনেক কিছু হচ্ছে যে শিখতে পারবেন। আসেন শিখে ফেলি আমরা। সো প্রথমত আমরা হচ্ছে যে এখানে শিখবো, প্রথমে হচ্ছে যে বাইনারি। বাই মানে টু, ন্যারি মানে নাম্বার, তো এখানে দুইটা বেস দিয়ে নাম্বার সিস্টেম, 0 আর 1 হচ্ছে ডিজিট। এরপরে চলে আসেন বাইনারির পরে আছে টার্নারি বা ট্রাইনারি, দুইটাই লিখতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে 3 বেস নাম্বার সিস্টেম, এখানে 0 1 2 আছে। এরপরে আছে কোয়ার্টারনারি,
4 বেজ নাম্বার সিস্টেম, 0 1 2 3 আছে। কোয়াটারনারির পরে আছে পেন্টা, 5 বেজ নাম্বার সিস্টেম, সেখানে 0 1 2 3 মানে 0 থেকে 4 পর্যন্ত সকল ডিজিট ব্যবহার করা হয়। পেন্টার পরে, পেন্টাকে পেন্টার একটা নাম আছে, আমি নামটা লিখে দিই এখানে। পেন্টার আরেকটা নাম হচ্ছে কুইনারি। কি বললাম? কুইনারি। এখানে আছে হেক্সা বা হেক্সেনারি। তো যদি আমরা হেক্সা দেখি তাহলে হেক্সা হচ্ছে 6, 0 থেকে 5 পর্যন্ত। ঠিক আছে? ওকে, কোয়েশ্চেন কি? ওকে, সেপ্টেনারির পরে, সরি হেক্সার পরে আছে হচ্ছে আমাদের, যেটা ব্রাজিলের জীবন এবার হবে না, একটা আছে হচ্ছে যে সেপ্টেনারি, বা যেটাকে আমরা বলি হচ্ছে যে সেভেনারি। তো সেপ্টেনারি বা সেভেনারি যদি আমরা দেখি তাহলে আমরা পাবো হচ্ছে যে 0 থেকে 6 পর্যন্ত ডিজিটস। যদি এটা হয়ে থাকে, এখন আমরা এটাকে কপি করি। আমরা এখানে আরেকটু, আবার এখানে আরেকটা লিখতে হবে, সো এখানে লিখে দেই। তারপর আসছে হচ্ছে অক্টাল, বেজ 8, 0 থেকে 7 পর্যন্ত। তারপর আছে নোনাল বা নো ন্যারি, অনেক মানুষের জীবনব্রত, যেমন অপূর্বতা আর মাসরুর ভাই তাদের জীবনব্রত হচ্ছে নো ন্যারি। অপূর্বতা নাকি বিয়ে হচ্ছে শুনলাম, লোকটা এখন আমাদেরকে ব্যাচেলার ক্লাবে ফেলে চলে যাচ্ছে, খুবই স্যাড। দেখা যায় লাস্ট 8 থেকে খালি আমারই বিয়ে হয়নি, ও আমি আর আনাস, রাইট, আমরা দুইজন। আমার আনাসে বিয়ে হবে কেন? আমরা দুইজনই মারামারি করে কুল পাই না সো গেল। এটার পর আপনাদের বই জেনারেলি এই পর্যন্ত আছে। তারপর আরো আছে, যেমন উনডেসিমাল। কি আছে? উনডেসিমাল। এখান থেকে ঝামেলা শুরু হবে। তো দেখো, আমাদের এতক্ষণ তো হচ্ছে অঙ্কগুলা তাও ছিল, যখন উনডেসিমাল চলে আসবে, উনডেসিমাল মানে এখানে ডিজিট 11টা। এখন 0 থেকে 9 তো তোমরা চিনো, তখন আমরা এ কে দিয়ে হচ্ছে যে একটা ডিজিট আকারে চিন্তা করবো, যে এ হচ্ছে একটা ডিজিট। উনডেসিমালের পরে আছে ডুওডেসিমাল। ডুওডেসিমাল মানে 0 থেকে 9, এবং এখানে এ বি দুটোই হচ্ছে ডিজিট আকারে ব্যবহার হবে বা অঙ্ক আকারে ব্যবহৃত হবে। ডুওডেসিমালের পরে আছে ট্রাইডেসিমাল, 0 থেকে 9, এ বি সি। ট্রাইডেসিমালের পরে আছে কোয়াদ্রোডেসিমাল, কোয়াদ্রোডেসিমাল মানে হচ্ছে 0 থেকে 9, এ বি সি ডি, এটা হচ্ছে কোয়াদ্রোডেসিমাল। তারপরে আছে এরকম করে পেন্টাডেসিমাল আছে, পেন্টাডেসিমাল 15, 0 থেকে 9, আর এখানে এ বি সি ডি ই। কোয়াদ্রোডেসিমালের পরে আমরা আরো দুটো দিক লিখে দিচ্ছি যেন তোমাদের সুবিধা হয়। এরপরে আছে হচ্ছে হেক্সাডেসিমাল, এখানে 0 থেকে 9 তো আছে, তারপরে এ থেকে এফ পর্যন্ত থাকবে, এ বি সি ডি ই এফ। হেক্সাডেসিমালের পর আরো অনেক এরকম 17, 18 প্রত্যেকটা বেস দিয়ে বানানো যায়। আমি জাস্ট একটা শিখাই দিচ্ছি, ভিজেসিমাল, এরকম মাঝখানে আরো আছে, এরপরেও আছে। এটার বেস হচ্ছে 20, এবং এটা 0 থেকে 9, তারপরে এ থেকে জে পর্যন্ত, এ বি সি ডি ই এফ জি, এই যেরকম আই জে পর্যন্ত থাকবে। তাহলে এইভাবে টোটাল আমরা দেখলাম যে আসলে অনেকগুলো হচ্ছে যে আমাদের কি পসিবল, নাম্বার সিস্টেম পসিবল ভিত্তির উপর নির্ভর করে। এখন আমাদের বইয়ে এতগুলা নাই, হাউএভার কনভার্সনে ঠিকই ইদানিং বিভিন্ন স্কুলগুলোতে এগুলো আসে, বাট আমাদের বইয়ে এতগুলা নাই। আমাদের বইয়ে কি কি আছে? ইন বুকস, ইন এইচএসসি বুকস আপনি জাস্ট পাবেন হচ্ছে 4টার নাম। এক হচ্ছে যে বাইনারি, একটা পাবেন হচ্ছে অক্টাল, একটা পাবেন হেক্সাডেসিমাল,
আর একটা হচ্ছে ডেসিমাল। এই তোমার এই কয়েকটা নাম্বার সিস্টেমই তুমি দেখতে পাবা, বাট অ্যাকচুয়ালি অনেক নাম্বার সিস্টেম এক্সিস্ট করে। এই কথাটা বলার কারণ হচ্ছে একবার 16 সালের বোর্ডে, ঢাকা বোর্ড 16-তে একটা প্রশ্ন আসছে, সংখ্যা পদ্ধতি কয় প্রকার, ভিত্তির উপর নির্ভর করে কয় প্রকার, ভিত্তির উপর নির্ভর করে কয় প্রকার। How many number system depending on base? How many number systems depending on base? তো 16 সালে প্রথমবার আইসিটি আসছে, তখন বইগুলোও এত পলিশ ছিল না। তো তার বেসিসে যখন অ্যান্সার আমরা বের করতে যাই, অ্যান্সারটা অপশনে ছিল হচ্ছে 4, কারণ এই 4টা বইয়ে দেওয়া আছে। তো এটা তখন হচ্ছে অ্যান্সার বলা ছিল অ্যাকর্ডিং টু 16, মানে 16 সাল। আর অ্যাকচুয়ালি অ্যান্সারটা রং। এই অ্যাকচুয়ালি অ্যান্সার হবে ইনফিনিটি, অসংখ্য। তুমি অসংখ্য ডিজিট দিয়ে নাম্বার সিস্টেম বানাইতে পারো, এটা তোমার ইচ্ছা, এটা কোনো লিমিট নাই, লিমিটলেস। এটা হবে অ্যাকচুয়াল অ্যান্সার। তো তোমাকে যদি জিজ্ঞেস করে ভিত্তির উপর নির্ভর করে কয়টা সংখ্যা পদ্ধতি সম্ভব, তুমি বলবো কি ভাইয়া অসংখ্য সংখ্যা পদ্ধতি সম্ভব। আমি কি মানে লজিক বুঝতে পেরেছি? ক্লিয়ার? তাহলে আমরা সবাই বুঝতে পারলাম। তাহলে আমরা বেসিক জানতে পারলাম যে ভিত্তির উপর নির্ভর করে কতগুলো সংখ্যা পদ্ধতি সম্ভব আছে। এখন আমরা যে জিনিসটা শিখবো, এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর কোয়েশ্চেন, সেটা হচ্ছে 245 সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির? আপনার কমেন্টে জানাবেন, হ্যাঁ, কোন সংখ্যা পদ্ধতির? which number system does 245 belong to? খুব সুন্দর একটা প্রশ্ন। এটার অ্যান্সার আপনারা আমাকে জানাবেন। আমি আপনাকে অপশন দিচ্ছি: 1 ডেসিমাল, 2 বাইনারি, 3 পেন্টা, 4 হেক্সা, 5 ট্রাইনারি। দেখি অপশনে জানান। আর যারা এটা রেকর্ডেড ক্লাস করবেন তারাও এই জায়গাটাতে একটু পজ করে ভিডিওটাকে দেখবেন, আর অ্যান্সার আর কি মাথায় চিন্তা করবেন, চিন্তা করে ভাববেন যে আসলে কি হওয়া উচিত অ্যান্সার, আসলে হচ্ছে যে আপনার কি কারেক্ট হচ্ছে নাকি ভুল হচ্ছে, একটু দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, দেখি কত হয়, বলেন কত হইতে পারে। কত আসছে অ্যান্সার বললেন? ওকে, একজন এক একটা অ্যান্সার বলতেছে। অ্যাকচুয়াল অ্যান্সার আমি একটু লিখে দিই। ডেসিমালও হবে, হেক্সাও হবে। কেন? সংখ্যা হওয়ার জন্য অঙ্কগুলো ওই সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত হইতে হয়। যদি সংখ্যাগুলো ওই মানে অঙ্কগুলো যদি সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত না হয়, তাহলে সেটাকে আমরা সংখ্যা বলতে পারি না, মানে ওই সংখ্যা পদ্ধতির সংখ্যা বলতে পারি না। সো 245 এই সংখ্যাটা দেখো, 245 3টা ডিজিটে আছে, ডেসিমালও আছে, হেক্সাতেও আছে। ট্রাইনারিতে ডিজিট কি কি? 0 1 2, ও কি আদৌ 4 5 পাবে? পেন্টাতে ডিজিট কি? 0 1 2 3 4, ওর কি 5 আছে? বাইনারিতে খালি 0 আর 1, ওর কি আদৌ 2 মানে 2 4 5 কিছু আছে? কিছুই নাই। বাট ডেসিমাল আর হেক্সাতে এই 3টা ডিজিটই এক্সিস্ট করে, দ্যাটস ওয়াই এটা এই 3টা সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত। সুন্দর একটা জিনিস শিখলাম। এখন আমরা আরেকটা খুব সুন্দর জিনিস শিখবো, সেটা হচ্ছে সংখ্যা গঠন। কি শিখবো? সংখ্যা গঠন বা ফর্মিং নাম্বারস। এই জিনিসটা খুব কম বাচ্চাই আসলে ভালোভাবে বুঝে। চলো তোমাকে এক্সাম্পল দিই। সাপোজ তুমি যখন সংখ্যা গঠন করছো, তুমি সংখ্যা গঠনের সময় মনে করো ডেসিমালে যদি আমরা চিন্তা করি, তাহলে প্রথমে দিই 0 1 2 3 4 5 6 7 8 9। তোমাকে আমি বলি যে ভাইয়া এরপরে কি আসবে, তুমি অকপটে বলবা 10। বাট 10 কেন আসবে এটার অ্যান্সার তুমি জানো না, কেন 10 আসতেছে।
আমরা এটা আজকে বুঝবো যে কেন ডেসিমালে অলওয়েজ 10 আসে, কেন অন্য কিছু আসে না। এটার কারণ হচ্ছে আমাদের নিয়ম সবচেয়ে ছোট অঙ্ককে বামে নিবা এবং তার পাশে এই ডিজিট গুলোকে রিপিট করবা। যেমন তুমি যদি ডেসিমালে দেখো 1 কে বামে নিছো, তারপরে এই সবগুলোকে রিপিট করতে হবে। তো 1 এর পাশে যে 0 আছে তারপরে কি আছে, আবার 1 আসবে, এই 2টা পাশে আসবে, এই 3টা তার পাশে আসবে, এই 4টা তার পাশে আসবে। এভাবে করতে করতে তোমার যখন 19 হয়ে যাবে তখন তুমি কি করবা, 1 এর কাজ শেষ, এবার 2 কে তুমি হচ্ছে যে বসায় তার পাশে সবগুলো রিপিট করবা। এরকম করে তারপরে 3 কে বসায় রিপিট করবা। করতে করতে যখন সবগুলো শেষ 99 হয়ে যাবে তখন তুমি 2 ডিজিটে যাবা। এভাবে আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমকে হচ্ছে যে ব্যাখ্যা করে ফেলি। এবার আমরা হচ্ছে যে ডেসিমালের ব্যাখ্যাটা জানি, তাহলে আমরা চলে যাব হচ্ছে যে বাইনারির ব্যাখ্যায়। চলো বাইনারির ব্যাখ্যায় যাই। ডেসিমাল হয়ে গেলে যদি আমরা বাইনারির ব্যাখ্যায় যাই, ডেসিমালটা সবাই পারলেও বাইনারি নিয়ে সবাই স্ট্রাগল করে কেন, চলো বুঝাই দিই। যখন আমরা বাইনারি নাম্বার সিস্টেমে এরকম অঙ্কগুলোকে গঠন করব, প্রথমে 0 তারপরে 1, 0 1 এর পরে কি আছে, 2 তো আর হবে না, তো 1 কে বামে রেখে এই 0 1 কে আবার রিপিট করো। করছি, করলাম। এখন ভাই আবার শেষ এটা, এখন আবার একটা 1 বামে নাও এবং এইবার যেটা করবা সেটা হচ্ছে এখানে দুটা 0 বসায় দিয়ে 4 ডিজিট মানে 2 ডিজিটের সংখ্যা বানায় নিবা। এখন এই 2 ডিজিটের সংখ্যাগুলো কোর পাশে রিপিট করবা। তো 2 ডিজিটের সংখ্যাগুলোকে রিপিট করো। এই যে 0 0 0 1 1 0 1 1। তারপর তুমি আবার হচ্ছে যে 1 পাশে নাও, নিয়ে এবার তুমি এটাকে 3 ডিজিট বানায় দাও, 0 বসায়। 8টা পাইছো না, আমি 8 সেটকে 1 এর পাশে আবার রিপিট করো, রিপিট করো, আবার রিপিট করো, আবার রিপিট করো, এইভাবে করতে থাকবা। এই যে সংখ্যাগুলো আছে এগুলো সব কিন্তু এই সংখ্যাগুলো রিপিট। এইভাবে আমরা বাইনারি নাম্বার ফর্ম করি। ক্লিয়ার, বুঝতে পারছি কেন বাইনারি গঠিত হয়েছে? দেখো সিমিলার যেখানে আমরা পেন্টা নাম্বার সিস্টেম দেখি, পেন্টা, তাহলে দেখো পেন্টাতে কি হবে। পেন্টার সিস্টেমটা হচ্ছে প্রথমে তুমি এখানে দিলা 0 1 2 3 4। তো 0 1 2 3 4 এর পরে পেন্টাতে কি আসবে, এখন একটা 1 কে বামে নিয়ে এই সবগুলোকে ওর পাশে রিপিট করে দাও। রাইট, সবগুলো রিপিট হলো। দেন 1 শেষ হয়ে গেলে এখন 2 নাও, 2 এর পাশে সবগুলোকে রিপিট করে দাও। দেন 3 নাও, 3 এর পাশে সবগুলোকে রিপিট করে দাও। 4 নিয়ে সেম কাজ। ফাইনালি 5 তো এক্সিস্ট করে না, তো এবার আমরা আবার বামে একটা 1 নিব, নিয়ে এইগুলাকে 0 বসায় দিব, বসায় দিয়ে সুন্দর মতো এখন লিখে ফেলো। আর এখানে 1 বসায় দাও। এই হচ্ছে অবস্থা। ক্লিয়ার? কারো কনফিউশন আছে? আশা করি নাই। তাহলে আমরা শিখে ফেললাম যে আসলে ডেসিমাল, পেন্টা, বাইনারি প্রত্যেকটাতে আসলে আমরা সংখ্যা গঠন করি কিভাবে। এটা বলার পিছনে একটা বড় কারণ হচ্ছে একটু পরে যখন আমরা হেক্সাডেসিমালটা শিখবো তখন মানুষের অনেক সময় মাথা ঘুরাবে যে ভাইয়া হেক্সাডেসিমালে কি হবে। চলেন বুঝাই। হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালে যখন আমরা যাচ্ছি তখন দেখো আমাদের এই জায়গায় 0 1 2 3 4 5 6 7 8 9, আমরা জানি হেক্সাডেসিমালে 16টা অঙ্ক, এখানে এবিসিডি অঙ্ক, তাহলে এ বি সি ডি ই এফ এগুলো অঙ্ক হিসাবে নিব। এবং এই অঙ্কগুলো নেওয়ার পরে এখানে আমরা ইফ এর পরে কি বসাবো, 1 কে বামে বসাবো, বসায় 10 11 12 13 14 15 16 17 18 19 এবং তারপরে 1a, কারণ এও তো ডিজিট, সো 1 এর পাশে a বসবে, 1b 1c 1d 1e 1f এবং ফাইনালি হচ্ছে 20। সো জাস্ট নরমালি একটু আগে যা করছি তাই, জাস্ট এবার হচ্ছে একের পাশে ডিজিটগুলোকে এভাবে বসানো। ক্লিয়ার, বুঝতে পারছি? তো এখানে একটা খুব সুন্দর প্রশ্ন আসে, যে দুটো প্রশ্ন দিয়ে আজকে আমরা ক্লাস শেষ করব।
সেটা হচ্ছে একটা খুব সুন্দর প্রশ্ন এসেছিল যে এই যে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, পেন্টা নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেমগুলোর ক্ষেত্রে একটা প্রশ্ন আসছে এরকম যে, আমি একটু প্রশ্নটা লিখে ফেলি তাহলে ভালো হবে। ধারার পরবর্তী সংখ্যা কি? Find next value of the series. কি হবে? প্রথম ছিল এইটা 18F, একটা ছিল 48C। এটার এই ধারাগুলোর পরবর্তী সংখ্যা কি? এটা যখনই করতে দিই তখন স্টুডেন্ট একটু ভ্যাবাচাকা খেয়েছে, এবং এই দুইটা কিন্তু বোর্ড কোয়েশ্চেন, দুটোই বোর্ড কোয়েশ্চেন, দুটোই বোর্ডে আসছে এমসিকিউতে। সো 18F এর ক্ষেত্রে কি হবে? দেখো, যখনই এফ থাকছে, সি থাকছে, যেহেতু বইয়ের মধ্যে হেক্সাডেসিমাল বাদে অন্য কিছু থাকে না, তাই আমরা ধরে নিব বাই ডিফল্ট যেটা হেক্সাডেসিমালই আছে, কারণ বাকিগুলো তো আসলে সাধারণত দেয় না। সো যখন 18F বলছে 18F, তো ভাইয়া একের পরে 8, 8-এর পরে এফ, গুনে গুনে দেখো 7টা করে গ্যাপ আছে, তাহলে 7টা করে গ্যাপ দিলে দেখবে এরপরে চলে আসবে 16 ধারা অনুসারে 7 গ্যাপ করে, তাহলে এটার অ্যান্সার আসবে 16। 48C হলে 48C দেখবা, তারপরে চলে আসবে কত? 10। তাহলে দেখো এখানে সুন্দর মতো গ্যাপ কত? 4 থেকে 8 এর মধ্যে 3টা গ্যাপ, 8 থেকে সি এর মধ্যে 3টা গ্যাপ, সি থেকে 10 এর মধ্যে 3টা গ্যাপ। তাহলে ওই ধারা অনুসারে 3 গ্যাপ করে করে অ্যান্সার চলে আসবে 10। বুঝতে পারছি? তাহলে আমরা এইভাবে খুব সহজেই বুঝতে পারছি যে আসলে আমাদের এই ধারার পরবর্তী সংখ্যাকে এরকম টাইপের প্রশ্ন আসলে যেন আমরা পারি, সাধারণত এগুলো হেক্সাডেসিমাল সিরিজেরটাই দেয়। আরো সুন্দর সুন্দর মানে কোয়েশ্চেন সামনে আছে, যেমন কি বলে এটাকে, এরকম কোয়েশ্চেন তোমাকে দিবে যে 5 আর 3 যোগ করলে 10 হয়, ব্যাখ্যা করো। আর 5 আর 3 যোগ করলে তো 8 হয়, বাট এই 8টা আসলে হচ্ছে যে হেক্সাডেসিমাল বা অক্টালে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট। মানে যেটা হচ্ছে যে আমরা ডেসিমালে 8 পাই, অক্টালে সেটাকে আমরা 10 বলি। কেন? কারণ সিরিয়াল ওয়াইজ হিসাব করলে ওরকম সংখ্যা আসে। যেমন সহজে বোঝাই, তুমি দেখো বাইনারির সেকেন্ড সংখ্যা হচ্ছে, থার্ড সংখ্যা কত? 10। আর ডেসিমালে বাইনারির হচ্ছে যে থার্ড সংখ্যা 10, ডেসিমালের থার্ড সংখ্যা 2। তো ডেসিমালের 2 আসলে বাইনারির 10-এর সমান। কারণ যদি আমরা পর পর হচ্ছে যে সংখ্যা বানাই, তাহলে অবশ্যই ডেসিমাল সংখ্যা পদ্ধতির থার্ড নাম্বার সংখ্যা বাইনারি থার্ড নাম্বার সংখ্যা সমান হবে। তো দেখো ডেসিমালের 10 বাইনারি 2 এর সমান। এবং এই যে একটা একটা সমান, এখান থেকে শুরু হয় হচ্ছে যে সমতুল্য বা ইকুইভ্যালেন্স, এবং ইকুইভ্যালেন্স তৈরি করার জন্য আসবে হচ্ছে সামনে কনভার্সন সিস্টেম। তো আমরা নেক্সট লেকচারে নাম্বার কনভার্সন নিয়ে আলোচনা করব। যারা আপনার কোর্সে ভর্তি হয়ে যাবেন তারা তো আগে থেকেই হচ্ছে যে আর্কাইভে সবই দেখতে পাবেন, আর না হয়ে থাকলে অবশ্যই ভর্তি হয়ে যান। আমরা প্রথম 8টা ক্লাস ফ্রিতেই নেওয়ার চেষ্টা করবো লাইভে, যেন আপনাদের সবার জন্য উন্মুক্ত থাকে। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে।